স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নির্বাচন ঘিরে জমে উঠেছে কুষ্টিয়া 1 আসনে বিএনপির দাপট থাকলেও হাল ছাড়ছে না জামায়াত। মাদারীপুরে কাভার্ড ভ্যানের চাপায় 3 ভ্যান যাত্রী নিহত, মহাসড়কে বিক্ষোভ, 2 ঘন্টা যান চলাচল বন্ধ। সপ্তাহের বেশি সময় জুড়ে উত্তরাঞ্চলে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ, বিপাকে খেটে খাওয়া মানুষ। এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে কুষ্টিয়া 1 আসনের মাঠ। এই আসনে বিএনপির দাপট থাকলেও হাল ছেড়ে দিচ্ছেন না জামায়াতের প্রার্থী। সামাজিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। 468 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ভারত সীমান্তবর্তী কুষ্টিয়া 1 দৌলতপুর আসন। এই আসনটি একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও 2008 সালের নির্বাচনে তাদেরকে পরাজিত করে আওয়ামী লীগ। স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন, নদী ভাঙন রোধ, মাদক ও হানাহানি মুক্ত সমাজ ব্যবস্থা ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন এমন অভিভাবককে বেছে নিতে চান ভোটাররা। দৌলতপুরে একটা আপনার ফায়ার সার্ভিস দরকার, একটা আপনার ভালো একটা স্বাস্থ্য সেবার দরকার। এমন প্রার্থী চাই যাতে জনগণের চিকিৎসা, রাস্তাঘাট এ সমস্ত কাজ করবে, সেই প্রার্থী আমরা চাই। যে খাতে হোক আমরা সুষ্ঠু কাজ পাইলেই আমরা খুশি। পর্যবেক্ষণ করতে পারে যাতে কোনো দুর্নীতি না হয়, সেরকম লোককে আমরা ভোট দিব। আমরা যদি শান্তি করে একটু চলতে পারি কিংবা আমরা কর্ম করে খাইতে পারি। এলাকায় কোনো গন্ডগোল, মারামারি, কাটাকাটি, কিসকিসি যাতে না হয়, দেশটা যাতে সুখে থাকে তাই চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া 1 আসনটি নিজেদের করতে চায় বিএনপি। মাঠে রয়েছেন জামায়াত ইসলামী সহ অন্যান্য দলের প্রার্থীরাও। ভোটারদের মন জয়ে সবাই নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। যোগাযোগ ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। আল্লাহ যদি আমাদেরকে জয়যুক্ত করেন, এদের যোগাযোগ ব্যবস্থাটা আমরা সেতুর মাধ্যম দিয়ে উন্নয়ন করে দেব ইনশাল্লাহ। যাতে মাদক গুরুত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কেউ মাদকের ব্যবসা করতে পারবে না ইনশাল্লাহ। রামকৃষ্ণপুর এবং চিলপাড়ি মাঝামাঝি একটি অন্তত ছোট হলেও একটা হাসপাতাল তৈরি করার ইচ্ছা আমাদের আছে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, এখানে কোনো জন রাহাজানি না করে, কোনো রাজনৈতিক প্রভাব না খাটায়, আইন শৃঙ্খলা বাহিনী যদি সঠিকভাবে কাজ করে, কোনো নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে, আমি মনে করি গণ অধিকার পরিষদ দৌলতপুর আসন থেকে ইনশাল্লাহ নির্বাচিত হবে। কুষ্টিয়া 1 দৌলতপুর আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন। সবাই চান অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণরা দল থেকে অনেকেই নির্বাচিত হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা শীর্ষক 3 দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা সহ বিশ্বের বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংকের প্রতিনিধি সহ আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। 3 দিনব্যাপী সম্মেলনে মোট 8টি সেশন অনুষ্ঠিত হবে, চলবে 15 জানুয়ারি পর্যন্ত। Election is coming up on 12th of February. নির্বাচন ঘনিয়ে আসছে। অভ্যুত্থানের মাধ্যমে পুরনো যে ব্যবস্থা ছিল তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ছাত্র জনতা। সেই গণ আকাঙ্ক্ষা নিয়েই গণভোট হবে। এই গণভোটের মাধ্যমেই ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা কেমন হবে তা নির্ধারিত হবে। দেশের মানুষ বুঝতে পেরেছে পুরনো সংবিধানই আমাদের সকল সমস্যার মূলে রয়েছে। একই দিন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট করার বিধান চ্যালেঞ্জ করে দায়ের করা রিট এবার কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজি কাল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে গত 7 জানুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করে আরেকটি বেঞ্চ। গত 5 জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ এ রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।
ক্ষমতার অপব্যবহার করে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ ১৭ জনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণার জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক এই তারিখ ধার্য করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর জানান, মঙ্গলবার এই মামলার যুক্তিতর্কের দিন ধার্য ছিল। কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমকে আদালতে হাজির করা হয়। অন্যান্য আসামিরা পলাতক থাকায় সেই সুযোগও পাননি। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আগামী ২ ফেব্রুয়ারি রায়ের জন্য দিন ধার্য করেন। এদিকে একই আদালতে শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ ১৮ জনের বিরুদ্ধে আরেক মামলায় যুক্তি উপস্থাপনের জন্য আগামী ১৮ জানুয়ারি দিন ধার্য করেন। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোর্ডস। সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াতের আমিরের কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করেন জামায়াত আমির। একই সঙ্গে বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করা হয়। বৈঠকে বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা সহ উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে নানা বিষয়ে সহযোগিতা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করে। মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় ৩ জন ভ্যান আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। সকাল 11:30টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুর ইউনিয়নের তাঁতিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এরপর মহাসড়কে স্থানীয়দের বিক্ষোভে উভয় পাশে প্রায় 2 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় দুপুর 1:30টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্ঘটনা কবলিত ভ্যানটি মোস্তফাপুর থেকে তাঁতিবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এ সময় ঢাকা থেকে বরিশালগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয় এবং একজনকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের শালনার কাথোরা এলাকায় ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেলা 12টার দিকে আউয়াল মিয়ার মালিকানাধীন বাসা বাড়িতে অবস্থিত একটি ঝুট গুদামে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন আশপাশের কয়েকটি টিন শেডের বাসায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে লাগা আগুন সকাল 11টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এর আগে গতরাত 8:30টায় বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তবে বিদ্যুৎ কেন্দ্রের মূল উৎপাদন ইউনিট বা বয়লার অংশের কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খাল দখল ও দূষণমুক্ত করে নান্দনিক করে তোলার উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। সকালে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় তিনি প্রায় 5 কিলোমিটার দীর্ঘ খালটির বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন এবং দ্রুত বর্জ্য অপসারণে পদক্ষেপ নিতে পৌর কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নত দেশের মতো করে টাউন খালকে নান্দনিক ও উপভোগ্য করে তুলতে ওয়াকিংওয়ে নির্মাণ, 2 পাশে বৃক্ষরোপণ সহ আলোকসজ্জা করা হবে। কেউ যাতে নির্বিচারে খালে বর্জ্য না ফেলে সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্কে চলছে মাসব্যাপী ফুল উৎসব। পার্ক জুড়ে রঙিন ফুলে সাজানো হয়েছে বিভিন্ন ভাস্কর্য, থিম ও ল্যান্ডস্কেপ। দেশি বিদেশি ফুল দিয়ে সাজানো হয়েছে পার্কের প্রতিটি কর্নার। এতে মুগ্ধ দর্শনার্থীরা। চট্টগ্রামের ফৌজদারহাট মেরিন ড্রাইভ সংলগ্ন ডিসি পার্ক এ যেন এক টুকরো স্বর্গরাজ্য। টিউলিপ থেকে শুরু করে লিলিয়াম, ম্যাগনোলিয়া, ক্যামেলিয়া সহ রাখা হয়েছে দেশি বিদেশি 140 প্রজাতির ফুল। পার্ক জুড়ে রঙিন ফুলে সাজানো হয়েছে ফুলের বিভিন্ন ভাস্কর্য, থিম ও ল্যান্ডস্কেপ। দেশি বিদেশি ফুল দিয়ে সাজানো হয়েছে পার্কের প্রতিটি কর্নার। এতে মুগ্ধ দর্শনার্থীরা।
9 জানুয়ারি থেকে শুরু হওয়া এক মাসের এই উৎসবে শুধু ফুল নয়, আছে বিশাল কৃত্রিম লেক, নৌ ভ্রমণ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এছাড়া উৎসবের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ডিয়ার গেম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ ও মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল। ক্যাবেজ, সানফ্লাওয়ার, মানে যে সকল ফ্লাওয়ার বাংলাদেশে অ্যাভেলেবেল না, বিদেশি ফ্লাওয়ার এবং নতুনভাবে চাষ হচ্ছে, ওগুলো দেখলাম, ভালো লাগলো। ফুল উৎসব 2026-এ অনেক সুন্দর ফুল। এখানে আরো আসার জন্য আমি বলবো আমার বান্ধবীদের। ব্যস্ততা জীবনের মাঝখানে একটু কিছুটা সময় পরিবার নিয়ে সময় কাটানো আর কি। এখানে আসলাম, খুবই ভালো লাগতেছে। বিশেষ করে জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর ফুলের উৎসব করার জন্য। আমি নতুন আসছি, আমি কুষ্টিয়া থেকে চট্টগ্রাম আসছি, পরে এটা সন্ধান পাইছি এবং দেখার পরে খুবই ইন্টারেস্ট হয়েছে এটার প্রতি। পুরো আয়োজনটা খুবই ভালো লাগছে। আমরা ঢাকা থেকে আসছি শুধুমাত্র এই ফেস্ট দেখার জন্য। এবছর প্রায় 20 লাখ দর্শনার্থী ফুল উৎসবে অংশ নেবেন বলে আশা আয়োজকদের। আমাদের এখানে যারা ইয়াং জেনারেশন তারা আসবে, তারা ফুলগুলোকে চিনবে। আসলে আমাদের বাড়ির সামনে যে ফুলগুলো আছে সেগুলো সাধারণত গোলাপ, জবা, এইসব ফুল নিয়ে বা রজনীগন্ধা এইগুলো দেখে আমরা অভ্যস্ত। এর বাইরেও যে আমাদের দেশে আরও অনেক ফুল আছে, যে এই ফুলগুলোকে তারা জানবে। এবারের উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর প্রচারণার একটি বিশেষ স্টল। সুন্দর এ উৎসব হতে পারে নগর জীবনের ক্লান্তি ভুলে প্রকৃতির মাঝে ফেরার এক শ্রেষ্ঠ আমন্ত্রণ। ডিসি পার্কের ফুল উৎসব থেকে রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। রেস্তোরাঁ খাতের সমস্যার সমাধান না হলে সব রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। ডিআরইউতে গ্যাস সংকট সহ 6 দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানায় সংগঠনটি। রেস্তোরাঁ মালিকরা বলেন, করোনাকালীন সময়ে সংকট এবং পরবর্তীতে ছাত্র জনতার জুলাই বিপ্লবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের কাছে দেশের মানুষ ও ব্যবসায়ীদের কাছে প্রত্যাশা ছিল অনেক, কিন্তু বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের 1 বছরেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পরও বিগত দিনের প্রতিবন্ধকতা দিন দিন বাড়ছে। রেস্তোরাঁ গভীর সংকটময় সময় অতিক্রম করছে। এলপিজি সহ রেস্তোরাঁ খাতের এসব সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান তারা। তীব্র জ্বালানি সংকটে আমরা বিপর্যস্ত। গত ডিসেম্বর মাস থেকে সারা দেশে পাইপলাইন থেকে শুরু করে এলপিজি পর্যন্ত ভয়ঙ্কর সংকটে আছি। এই সংকটে এখন পর্যন্ত বর্তমান সরকার কার্যকর সমাধান করতে ব্যর্থ এবং পারেনি। ট্রেড ইউনিয়ন থেকে যে হয়রানি আমাদের মধ্যে চলছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় আমরা বাংলাদেশের সমস্ত রেস্তোরাঁ ব্যবসায়ীরা রেস্তোরাঁ বন্ধ করে দিতে বাধ্য হব। সপ্তাহের বেশি সময় জুড়ে উত্তরাঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। 1 সপ্তাহেরও বেশি সময় জুড়ে পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ চলমান থাকলেও আজ সকালে রোদের দেখা মেলায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। আজ সকাল 9টায় এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা 7.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস। বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। গত 5 দিন থেকে আকাশে সূর্যের দেখা মিললেও উত্তাপ না থাকায় হিমেল বাতাসে দিনের বেলাতেও কনকনে শীত অনুভূত হচ্ছে। বিপাকে পড়েছেন কৃষি শ্রমিক ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। বরেণ্য সঙ্গীত শিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীত শিল্পী শব্দ সৈনিক মলয় কুমার গাঙ্গুলি মারা গেছেন। সোমবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন তিনি। বরেণ্য এই শিল্পীর প্রয়াণে সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে কণ্ঠকে অস্ত্র করে লড়াই করেছিলেন তিনি। সে সময় কলকাতায় গিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দিয়ে ওরে ও বাঙালি আর কতকাল থাকবি ঘুমেতে হইয়া বিভোর গানে এককভাবে কণ্ঠ দেন মলয় কুমার গাঙ্গুলি। পুত্রবধূ সিনেমায় গুরু উপায় বলো না গেয়ে শ্রোতা মহলে সাড়া ফেলেছিলেন তিনি। এছাড়াও বেশ কয়েকটি সিনেমার গানে পাওয়া গেছে তাকে। 1946 সালে নেত্রকোনার কেন্দুয়ার মুজাফফরপুর গ্রামে এই শিল্পী জন্মগ্রহণ করেন।
আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমার পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের উপর গণহত্যা চালিয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানিতে এ অভিযোগ করেছে গাম্বিয়া। নেদারল্যান্ডসের হেগ শহরে সোমবার আইসিজেতে ঐতিহাসিক এই মামলার শুনানি শুরু হয়। গণহত্যার অভিযোগে দায়ের করা এই মামলাটি আইসিজেতে পূর্ণাঙ্গভাবে শুনানি হওয়া প্রথম মামলা। 2019 সালে ওআইসির সমর্থনে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ এনে মামলাটি দায়ের করে গাম্বিয়া। গণহত্যায় মিয়ানমারের সামরিক বাহিনীকে অভিযুক্ত করা হয়। এই বিচারের মাধ্যমে রোহিঙ্গা ভুক্তভোগীরা ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন গাম্বিয়ার বিচারমন্ত্রী। যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় সেক্ষেত্রে তেহরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন তিনি। আরও বলেন, চলমান অস্থিরতার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে, তবে জোর দিয়ে বলেন ইরান সব ধরনের বিকল্পের জন্য প্রস্তুত রয়েছে। এদিকে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিক্ষোভের 16তম দিন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 648 জন নিহত হয়েছে বলে জানিয়েছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা HRAN বলছে 10,500-এরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে ইরান। বিপরীতে নিরাপত্তা বাহিনীর 109 সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ। ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখলে সেই দেশের উপর 25% শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান বিক্ষোভে ইরানের ওপর চাপ আরও বাড়াতে ট্রাম্প এই পদক্ষেপ নিলেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা যে কোনো দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সব ধরনের বাণিজ্যের উপর 25% শুল্ক দিতে হবে। অবিলম্বে এটি কার্যকর হবে এবং এই আদেশ চূড়ান্ত। অর্থনৈতিক তথ্য ভান্ডার ট্রেডিং ইকোনমিক্স বলছে, ইরানের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার চীন, এরপর যথাক্রমে রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং ভারত। আইসিসির অনুরোধ সত্ত্বেও টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে আবারও জানিয়ে দিয়েছে বোর্ড। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের জন্য আইসিসিকে আবারও অনুরোধ করা হয়েছে বিসিবির পক্ষ থেকে। আজ দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সের পর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিসিবি জানিয়েছে, ক্রিকেটার, কোচিং স্টাফ ও অফিসিয়ালদের নিরাপত্তা ও সুরক্ষাকেই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আইসিসি ও বিসিবি আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান খুঁজতে সম্মত হয়েছে। সামনের দিনগুলোতে দুই পক্ষের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপের জন্য অভিজ্ঞদের নিয়ে স্কোয়াড গড়েছে নেদারল্যান্ডস। এই গ্রুপে নেদারল্যান্ডস, পাকিস্তান, নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে। স্কট এডওয়ার্ডসের অধিনায়কত্বে কলম্বোতে ডাচরা 7 ফেব্রুয়ারি প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে। রুলফ ফন্ডার মারোই, বাসডিলিডা, মিচেল লেভিট ও জ্যাক লায়ন ক্যাশেট বাংলাদেশ সফরে ছিলেন না, তাদেরকে বিশ্বকাপের স্কোয়াডে ফেরানো হয়েছে। 2024 সালের নভেম্বরে শেষ টি-20 খেলা অভিজ্ঞ অলরাউন্ডার কলিন অ্যাকারম্যানকেও ফেরানো হয়েছে। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নির্বাচন ঘিরে জমে উঠছে কুষ্টিয়া 1 আসনে বিএনপির দাপট থাকলেও হাল ছাড়ছে না জামায়াত। মাদারীপুরে কাভার্ড ভ্যানের চাপায় 3 ভ্যান যাত্রী নিহত, মহাসড়কে বিক্ষোভ, 2 ঘন্টা যান চলাচল বন্ধ। সপ্তাহের বেশি সময় জুড়ে উত্তরাঞ্চলে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ, বিপাকে খেটে খাওয়া মানুষ। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।